হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সাইয়ারা সিনেমাটা রিভিউ। সিনেমাটা আমি ফার্স্ট শো গেছিলাম জয়াতে। তারপরে বৃষ্টিতে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে কাক ভেজা হয়ে বাড়িতে ফিরলাম, এখন রিভিউ করতে বসছি। নিন্দুকরা হয়তো বলবে মুভি মাসিহা গেল ভাসিয়া, কিন্তু তাতে কিন্তু সত্যের মশাল নিভে যাবে না। যাই হোক, তো সিনেমাটা আমার কেমন লাগলো, দেখুন সিনেমাটা আমার কেমন লাগলো সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। এই সিনেমাটা খুব স্পেসিফিক একটা এজ গ্রুপকে মাথায় রেখে বানানো হয়েছে, ঠিক আছে? ওই 15-16 থেকে 21-22 এই এজ গ্রুপটাকে মাথায় রেখে বানানো হয়েছে। দে নেভার প্রিটেন্ডেড এনিথিং এলস। এক্স্যাক্টলি এই গ্রুপটার সাথে রিলেট করতে পারে এমন একটা স্টোরি দেওয়া হয়েছে এবং সেই স্টোরিটাকে সেইভাবেই বলা হয়েছে। এবং আমি তো হলে রিয়াকশনটা দেখলাম। এই সিনেমাটা কিন্তু ইউথ অডিয়েন্সের সাথে, স্কুল কলেজে পড়ে যারা ছেলে মেয়েরা, পিক টাইম ক্লিক করতে চলেছে, ঠিক আছে? প্রায় হাউসফুলই ছিল জয়াতে। মর্নিং শো হাউসফুল মানে একটা এক্সট্রা অর্ডিনারি বিষয়, ঠিক আছে? আমি ইউজুয়ালি দেখতে যাই সকালের শো, 10টা লোকও হয় না। তো সেখানে প্রায় 90% প্রায় হাউসফুল ছিল। তো এই সিনেমাটা কিন্তু এই যে অডিয়েন্সটার জন্য পিক টাইম ওয়ার্ক করতে চলেছে। এবং দেখুন, মোহিত সুরির সিনেমা কিন্তু কাইন্ড অফ তাই। আজকে ধরুন একটা আওয়ারা পানের মতো সিনেমা বা একটা এগ ভিলেনের মতো সিনেমা বা আশিকি টু, এগুলো কিন্তু কোনোটাই ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ সিনেমা মাস্টারপিস নয়। কিন্তু এই সিনেমাগুলোকে মানুষ কেন মনে রেখেছে? যে সেটা সেই সময় দাঁড়িয়ে একটা স্পেসিফিক সেট অফ অডিয়েন্সের সাথে, একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের সাথে ক্লিক করছে। এটা সেই জন্য মানুষ মনে রেখেছে। সিনেমাগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি মাস্টারপিস নয়। এই সিনেমাটা কোথাও গিয়ে কিন্তু সেই জিনিসটাই করে দেখাবে বলে আমার বিশ্বাস। আমি বেঙ্গল টকিজ বা উইন্ডোজের সিনেমা আসলে একটা কথা ইয়ার্কি মেরে বলি না, যে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ইন দ্য সিনেমা হল। এখানে আমি উল্টোটাই, এখানে আই ওয়াজ দ্য ওল্ডেস্ট ইন দ্য সিনেমা হল। আই কুড রিয়েলি ফিল মাই এজ। আমার এই যে 29.5 বছর বয়স, কারণ আশেপাশে যারা ছিল প্রত্যেকেই টিনেজার্স বা আর্লি টোয়েন্টিজে, অ্যান্ড দে এনজয়েড দ্য মুভি আ লট। তো আমার ভিডিওটা যেসব মানে আমার ভাই বোনদের কাছে পৌঁছাবে, বিশেষ করে ওই 16 থেকে 21 এই বয়সের কাছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই মুভিটাই যেতে পারো। দিস মুভি ইজ গোয়িং টু ওয়ার্ক ফর ইউ বিগ টাইম, ঠিক আছে? এই গেল হচ্ছে আমার যে টার্গেট, যে অডিয়েন্সটা এই সিনেমাটার জন্য, যে অডিয়েন্সটার কথা মাথায় রেখে এই সিনেমাটা বানানো হয়েছে, তাদের জন্য বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে, আমি আবারও বলছি। এবার আমি যদি এই টার্গেট অডিয়েন্সের ইকুয়েশনটা বা ডেমোগ্রাফির ইকুয়েশনটা সরিয়ে আমার ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ সিনেমা কেমন লেগেছে বলি, তো আমার সিনেমাটা অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে, ঠিক আছে? ছবিটা আমার খারাপ লাগেনি, আবার ছবিটা যে দুর্দান্ত কিছু লেগেছে তাও নয়। এবং আমি অনেকগুলো ফ্লস কিন্তু আমার চোখে পড়েছে। এবং আবারও এটা কিন্তু আমি আর ডেমোগ্রাফিক বা টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলছি না। টার্গেট অডিয়েন্সের দুর্দান্ত লাগবে, আমি এটাকে অ্যাজ আ নিউট্রাল মুভি রিভিউয়ার হিসেবে এটা বলছি। তো সিনেমাটার কিছু দিক অবশ্যই পজিটিভ আছে, এবং সব থেকে পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে এই সিনেমাটার মিউজিক। দেখুন, মোহিত সুরির সিনেমা আমরা মনে রাখি গানের জন্য। এই সিনেমার সাউন্ড ট্র্যাক কিন্তু দুর্দান্ত, এবং এই সিনেমার সাউন্ড ট্র্যাক চার্ট বাস্টার তো কাইন্ড অফ অলরেডি হয়েই গেছে, এবং সিনেমাটা রিলিজের পরে আরো কিন্তু গানগুলো পপুলার হবে। গানগুলো যেভাবে স্টেজ করা হয়েছে, গানগুলো ইটসেলফ প্রত্যেকটাই খুব ভালো। এবং লাস্ট টাইম যখন অরিজিৎ সিং একটা মিউজিক্যাল নিয়ে এসেছিল, আশিকি টু, সেটা কিন্তু আমরা অরিজিৎ সিং পেয়েছিলাম, যে জিয়াগঞ্জের একটা ছেলে, কেউ চিনতো না, হি বিকেম আ ন্যাশনাল ফেনোমেনন। তো দেখা যাক এই সিনেমাটা দিয়েও এরকম কিছু হয় কিনা। এটা আশিকি 3 অলরেডি এই ন্যারেটিভটা তো চলছে, তো দেখা যাক আশিকি 3 হবে কিনা আমি জানি না। বাট দেখা যাক, গানগুলো কিন্তু সিনেমাটা সত্যিই ভালো। এখানে আমরা দুজন ডেবিউটান্টকে দেখতে পেয়েছি। তার মধ্যে যে মেয়ে ক্যারেক্টারটি, মানে মেয়ে যিনি আর কি করছেন, আনিত পান্ডা বলে নাম, তার পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো, ঠিক আছে? আর আমি ছেলের পারফরমেন্সটাই আসছি, মানে আহান পান্ডে বোধহয় নাম, আই থিঙ্ক চাঙ্কি পান্ডের বোধহয় সাম রিলেটিভ হয়। তো আহান পান্ডের পারফরমেন্স সেকেন্ড হাফে ভালো। সিনেমাটা সেকেন্ড হাফ ইন জেনারেল অনেক স্ট্রং। বাট আমার কিন্তু দুজন ডেবিউটান্টের মধ্যে মেয়েটির পারফরমেন্সই অনেক ভালো লেগেছে। এবং স্পিকিং অফ দ্য সেকেন্ড হাফ, এই সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে বিগ টাইম ওয়ার্ক করে, ঠিক আছে? সিনেমাটার ফার্স্ট হাফটা প্রেডিক্টেবল, এবং ফার্স্ট হাফে কিছু কিছু প্রবলেমেটিক জিনিসও আছে, সেটা আমি পরে আসছি নেগেটিভ পয়েন্টে। সিনেমাটা সেকেন্ড হাফ, এবং এখানে আমার মানে হয়তো স্পয়লার হয়ে যেতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমি সিনেমাটার টিজার ট্রেলার অত ভালো করে দেখিনি। তো সেকেন্ড হাফটা এগেন ইটস আ স্পয়লার,
হয়তো, আমি জানি না, যে সেকেন্ড হাফটা ডিল করে হচ্ছে একটা অ্যালজাইমার্স অ্যাঙ্গেল নিয়ে, ঠিক আছে, যেখানে মেয়েটা তার যে মানে পাস্ট লাইফ সেটা তার কাছে ফিরে আসছে ওয়েন শি ইজ সাফারিং দ্য অ্যালজাইমার্স, ঠিক আছে। সিনেমাটা শুরু হয় হচ্ছে যেখানে তার এক্স বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়, তার ফিয়ান্সে তাকে একদম বিয়ের মুখে এসে ছেড়ে দেয়। সে তার লাইফে ফিরে আসছে যখন তার অ্যালজাইমার্স হচ্ছে, এবং সে তার আস্তে আস্তে তার যে স্মৃতিশক্তি ছিল, তার যে গ্রিপ অফ রিয়ালিটি ছিল, তার যে সেন্স অফ টাইম ছিল, সেগুলো আস্তে আস্তে সে কন্ট্রোল হারিয়ে ফেলছে, সবকিছু ডাইলিউট হয়ে যাচ্ছে। তো সেকেন্ড হাফটা সিনেমাটা কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল ড্রামা হিসেবে ট্রিট করা হয়েছে, ওটা কিন্তু অনেকটা স্ট্রং। তো ওই সেকেন্ড হাফটার জন্যই আমার ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ডিসেন্ট একটা সিনেমা লেগেছে। তো ওভারঅল ইটস আ গুড ফিল্ম। সাপোর্টিং কাস্টদের যতটা স্পেস দেওয়া হয়েছে, খুব একটা স্পেস কাউকেই দেওয়া হয়নি, যেহেতু এটা ডেবিউটান্ট, এই দুজনকে হাইলাইট করার জন্য। সো দ্য মেজরিটি অফ ফোকাস ওয়াজ দিস টু, এবং তাদের কাজ আমি যেটা বললাম, আহান পান্ডের কাজ আমার সেকেন্ড হাফে ভালো লেগেছে। আর ডেবিউটান্টদের মধ্যে আমার বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে হচ্ছে এই মেয়েটিকে, আনিত পান্ডা বোধহয় নাম। তো এবার এই গেল হচ্ছে পজিটিভস। এবার আমি যদি নেগেটিভে আসি, দেখুন প্রথমত সিনেমাটার যে গল্পটা সেটা খুবই প্রেডিক্টেবল, ঠিক আছে। এবার সিনেমাটার যে সেকেন্ড হাফে যখন ইন্টারেস্টিং হওয়া শুরু করে, যখন ওই সাইকোলজিক্যাল ড্রামা স্পেসটায় ঢোকে গল্পটা বা সিনেমাটা, তখন সিনেমাটা ইন্টারেস্টিং হয়। বাট মুভির ফার্স্ট হাফটা কিন্তু ভীষণই প্রেডিক্টেবল, কাইন্ড অফ বোরিংও। এবং এই যে এখন আমরা একটা ট্রেডস দেখতে পাচ্ছি, আমি কেন বললাম আহান পান্ডের পারফরমেন্স আমার ফার্স্ট হাফে ভালো লাগেনি, কারণ ক্যারেক্টারটা লেখা হয়নি ভালো। ওই সেম একটা ট্রোপ, যে একটা ছেলে যে প্রচন্ড টক্সিক হবে এবং একটা মেয়ে যে খুব ইনোসেন্ট হবে, এবং এই টক্সিক ছেলেটার কাইন্ড অফ রিহ্যাব হবে হচ্ছে এই মেয়েটা, সেম জিনিস, সেম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুকে গ্লোরিফাই করা, সেম প্রবলেমেটিক বিহেভিয়ারকে কোট আন কোট রিবেলিয়াস বলে দেখানো, সেম এই যে টক্সিক ম্যাসকিউলিন ট্রেড সেগুলোকে কোথাও গিয়ে ডিজায়ারেবল হিসাবে দেখানো, সেগুলোকে কোথাও গিয়ে একটা অ্যাসপিরেশনাল ভ্যালু হিসাবে দেখানো। ক্যারেক্টারটা ইভেনচুয়ালি ম্যাচিওর করে, বাট প্রথম 30-40 মিনিট কিন্তু ক্যারেক্টারটা যথেষ্ট প্রবলেমেটিক। আমি 2-3 দিন আগেই একটা রিভিউ বানিয়েছিলাম আপ জয়সা কোই, সেখানেও আমি বলছিলাম যে আপনি একটা ক্যারেক্টারের একটা অ্যাকশনকে আপনি জাস্টিফাই করতেই পারেন, সিনেমা চলেই কনফ্লিক্ট দিয়ে, বাট সেটা আপনি মরালিটিটা কতটা পুশ করবেন। ওখানে ছিল পরকিয়া, এবং সেই পরকিয়াটাকে জাস্টিফাই করতে দেখাচ্ছে যে বর খুব খারাপ, ঠিক আছে। আবারও সিনেমা কনফ্লিক্ট দিয়ে চলে, আপনি রিয়েল লাইফের সাথে প্যারালাল টানলে হবে না। এখানেও যে ছেলেটি, তার যে মানে টক্সিক ট্রেড গুলো দেখানো হচ্ছে, সেই ক্যারেক্টারটা মানে তার যে প্রবলেমেটিক বিহেভিয়ারটা অ্যাট্রিবিউট করা হয়েছে তার বাবার সাথে তার খারাপ রিলেশনের জন্য, ঠিক আছে। তার বাবা অ্যালকোহলিক এবং তার বাবার সাথে তার একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ আছে, সেটার উপরে আর কি জিনিসটাকে চাপানো হয়েছে, তার জাস্টিফিকেশনটা। ফার্স্ট অফ অল এই বাবা ছেলের মানে যে আর্কটা আছে, এটা ইট গোজ নো ওয়্যার, এটা একবার দেখানো হয়েছে, তারপরে জিনিসটা মানে আর কোনো মানে আসেই না সিনেমাতে। তারপরে আর একটা সিনে একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য আসে, এইটা একটা প্রবলেমেটিক দিক। সেকেন্ডলি এই জাতীয় ক্যারেক্টার, এই টক্সিক ম্যাসকিউলিন ক্যারেক্টার, যেটা কাইন্ড অফ কাবির সিং এর পর থেকে কুল হয়েছে এবং অ্যানিমালে ইট ওয়াজ টেকেন টু অ্যানাদার লেভেল, এটার জন্য যে অ্যাক্টিং চপসটা লাগে, এটার জন্য যে ক্যারিসমাটা লাগে, সেটা এই নতুন অভিনেতাটি নেই, ঠিক আছে। এই ছেলেটি বরং সেকেন্ড হাফে যখন অনেক বেশি ইমোশনালি চার্জড একটা পারফরমেন্স ডিমান্ড করে, তখন তার কাজ কিন্তু কম্পারেটিভলি ভালো। কিন্তু ফার্স্ট হাফের প্রথমত জিনিসটা ভীষণ প্রেডিক্টেবল, ওই যে যেটা বললাম, একটা টক্সিক হিরো এবং এই যে একটা ইনোসেন্ট মেয়ে, শি ইজ সাপোজ টু বি আ রিহ্যাব অফ দিস টক্সিক হিরো। এবং ওই যে বললাম যে সেটাকে একটা রিবেলিয়াস অ্যাটিটিউড, সেটাকে একটা কাইন্ড অফ অ্যাসপিরেশনাল ভ্যালু দেওয়া, একটা ডিজায়ারেবল মেয়েদের কাছে এরকম জিনিসপত্র দেখানো। তো এই জিনিসটা আছে, এবং সেখানে এই আহান পান্ডে ছেলেটির পারফরমেন্সও ভালো নয়, ঠিক আছে। সেকেন্ড হাফে তার পারফরমেন্স অনেকটা ইমপ্রুভ করে। আর আরো একটা জিনিস যেটা, যে এখানে না, এবং এটা ইয়াশ রাজ ধার্মা প্রোডাকশনের সমস্যা, সেটা হচ্ছে তুমি ক্যারেক্টার যেটা দেখাচ্ছ, সেই ক্যারেক্টারটার সাথে ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডের কোনো মিল নেই। এখানে দেখাচ্ছে ক্যারেক্টারটা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তার গোয়া ট্রিপ যাওয়ার পয়সা নেই, সে একজন ফ্রিল্যান্স আর্টিস্ট, তার নিজের রেকর্ড করার পয়সা নেই, অথচ তার পোশাক আশাক বা তার যে লাইফস্টাইলটা দেখাচ্ছে, আপনি এটা বিলিভই করবেন না, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই সিনেমাটার সাথে কাহনা পেয়ারের তো একটা কম্প্যারিজন টানা হচ্ছে, যেহেতু এই সিনেমাটা মানে এত হাইপ আছে।
কাহনা পেয়ারেতে ফার্স্ট হাফে যখন রোহিত ছিল, যখন এই ফারিদা জালালের বাড়িতে আর কি ঋতিক রোশন আর তার ভাই থাকতো আর কি, থাকতো ওদের সাথে, তখন আপনি তার সাথে আমিষা প্যাটেলের ইকোনমিক গ্যাপটা বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন এ একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আর আমিষা প্যাটেল একটা আপস্কেল ফ্যামিলির ছেলে। এখানে আপনি এই জিনিসগুলো বুঝতেই পারেন না এবং এটা মারাত্মক রকমের সমস্যা হয়ে যায় ইন রুটিং ফর দ্য ক্যারেক্টার। আপনি ক্যারেক্টারটাকে ভালনারেবল দেখাচ্ছেন ইকোনমিক্যালি যাতে দর্শক রুট করে, নিয়ে দেখাচ্ছেন একটা মারাত্মক পশ গ্ল্যামারাস একটা লাইফস্টাইল। এই জিনিসটা হয় না, তো এই জিনিসটা চোখে পড়েছে। ফার্স্ট হাফটা ভীষণ প্রেডিক্টেবল, যেটা বললাম ওই টক্সিক ম্যাসকিউলিন হিরো এবং দ্য গার্ল সাপোজ টু বি দ্য রিহ্যাবিলেশন সেন্টার ফর দ্যাট হিরো, পোষায়নি। সিনেমাটা ফার্স্ট হাফের শেষের দিক থেকে যখন আবারও হয়তো স্পয়লার অ্যালজাইমার্স এর অ্যাঙ্গেলটায় ঢোকে, তখন থেকে সিনেমাটা অ্যাকচুয়ালি নিজের পেস পিক আপ করে। বাট ওভারঅল আমি নিট পিক করছি এবং আমার অ্যাজ আ মুভি ওয়াচার আমার সেই বয়সটা নেই, আমি এই ডেমোগ্রাফিকটায় পড়ি না, আমি সিনেমাটাকে অ্যাজ আ সিনেমা অনেক বেশি দেখছি, অ্যাজ আ আর্ট অনেক বেশি দেখছি। আমার মনে হয় না এই যে ডেমোগ্রাফিকটাকে টার্গেট করা হচ্ছে এদের এই জিনিসগুলো এতটা ইস্যু হবে। আমি হলের মধ্যেই দেখলাম, দ্য রিয়াকশন ইজ এক্সট্রিমলি পজিটিভ। তো ওভারঅল আমি খুশি, আমার সিনেমাটা মোটামুটি লেগেছে। বাট আমি খুশি যে সিনেমাটা এরকম রিয়াকশন পাচ্ছে, কারণ দেখুন আমরা যারা সিনেমা ভালোবাসি আমরা সবসময়ই চাইবো নতুন হিরো উঠে আসুক, নতুন হিরোরা সাকসেসফুল ফিল্ম দিক। তো সেটা হয়তো এই সিনেমার ক্ষেত্রে হতে চলেছে। তো আই এম ভেরি হোপফুল, মিউজিক ওয়াজ ভেরি গুড। আর যারা সিনেমাটা দেখেছেন তারা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি দেখেন 2-3 দিন ভিডিও টিডিও আসছে না, তাহলে আমি বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফিরেছি, আমি জ্বরে পড়ে আছি। টাটা।